নমস্কার। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী এক আন্তর্জাতিক প্রয়াস চলছে। বর্তমানে যারা যুবারা রয়েছেন তারা জীবনে কোনো না কোনো পর্যায়ে গিয়ে তাদের অস্তিত্বের খোঁজে মাদকের আসক্তিতে তারা আবদ্ধ হয়ে যান। এই যে পরিস্থিতি রয়েছে তার দমন করতে ভারত সরকার তথা ত্রিপুরার যে প্রশাসন রয়েছে তারা খুব দক্ষ হাতে এর প্রশমন করছেন, এর বিরোধিতা করছেন। আমার সাথে আজকে রয়েছেন এক অত্যন্ত সম্মানীয় অতিথি, শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী, ডিআইজিপি ক্রাইম এবং ইন্টেলিজেন্স। দর্শক বন্ধুরা হয়তো অনেকেই জানেন ইনি এক যথেষ্ট সেলিব্রেটেড বোদ্ধা এবং বাগ্মীও বটে। আজ ওনার সাথে এই মঞ্চ শেয়ার করতে পেরে আমি সত্যিই খুব ধন্য মনে করছি নিজেকে। আমার প্রথম যে কৌতূহল আপনার কাছে থাকবে, কারণ আপনি সমাজটাকেও একটা অন্য চোখে দেখেন, এমপ্যাথির চোখে দেখেন। এই যে আমরা বলি মাদক দ্রব্য, মাদক সেবন, খুব খুব নর্মালি কথাটা আমাদের মধ্যে ছড়িয়ে গেছে যে এর বিরোধিতা করতে হবে, কিন্তু তারপরেও গুরুত্বটা আমরা খুব একটা হয়তো বুঝি না যে কতটা ভয়ঙ্কর। তার ব্যাপারে একটু যদি আমাদের আইডিয়া দেন। এটা প্রথমেই এটা নিয়ে কোনো রকমের ডাউট থাকার কোনো কারণ নেই। সন্দেহাতীতভাবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিরিয়াস ম্যাটার। মাদক সেবন আর অন্যান্য কিছু সেবন এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। মাদক, যেটাকে আমরা নার্কোটিক ড্রাগ বলি, সেটা যখন হ্যাজার্ডাস এবং হার্মফুল হয়ে ওঠে, ক্ষতিকারক হয়ে ওঠে, এবং সেটা যখন সোশ্যাল বা মেডিকেল নর্মসের বাইরে গিয়ে সেটাকে ইনটেক করা হচ্ছে, তখনই তো ওটা অ্যাবিউজ হয়ে যাচ্ছে। ইউজ থেকে অ্যাবিউজে কখন যায় ওটা? কিন্তু শুধু সারা আমাদের রাজ্যে নয়, শুধু আমাদের দেশে নয়, এর বাইরেও আজকের তারিখে মাদক সেবন, বিশেষত যে যুব প্রজন্ম আছে, যুবাদের মধ্যে, এটা যথেষ্ট চিন্তার কারণ এবং অত্যন্ত সংবেদনশীল, অ্যাট দ্য সেম টাইম অত্যন্ত কনসার্নের ব্যাপার। এটা ইট ইজ এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন। ঠিক ঠিক। এবং আপনি বললেন যুবাদের কথা, মানে যুবারাই কেন এর প্রতি এত আসক্ত হয়ে পড়ে? এটাতে দেখা গেছে যে যুবা বলতে কিন্তু আমি কিশোর থেকে বলছি। ধরুন 13-14 বছর থেকে 27-28, 30 বছর পর্যন্ত, এটা হচ্ছে মোস্ট ভালনারেবল পিরিয়ড। এর মধ্যে কি আছে যে এই জিনিসটা আমরা দেখেছি যে একটা তো আপনি আপনার কথা শুরুতেই বলেছেন যে একটা সামাজিক, অনেক সময় পারিবারিক, সামাজিক কিছু কারণ থাকতে পারে, কিন্তু আরেকটা দেখা যাচ্ছে পিয়ার প্রেশার, যেটাকে আমরা বলি। আমরা অনেক কিছু আগে করতাম, নিজেদের অনেক বন্ধুরা আমরা একসাথে কোথাও কোনো একটা পার্টিকুলার ভেঞ্চারে যেতাম, কোনো একটা জায়গাতে খেলাধুলো করতাম। এখন হয়েছে কি যে এমনও কিছু জায়গা আছে যেখানে পিয়ার প্রেশার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস। তার সাথে রয়ে গেছে আপনার নিজেদের কিছু পারিবারিক, সামাজিক বলবো আমি, কিছুটা পারিবারিক তো বটেই, যেখানে আমাদের ওদের যে একটা মনিটরিংয়ের ব্যাপার থাকে, সেই মনিটরিংটাও অনেকটাই আমার মনে হচ্ছে যে ম্যাটার করছে এটার মধ্যে। আর তাছাড়া এমন কিছু এক্সপোজার আজকাল হচ্ছে, যে এক্সপোজারগুলো হয়তো বা আমরা যখন ওই বয়সে ছিলাম সেই এক্সপোজারগুলো আমাদের ছিল না। ওয়াইডার এক্সপোজার, অনেক কিছু দেখতে পাচ্ছে, জানতে পারছে, সোশ্যাল মিডিয়াতে অনেক খবরাখবর পাচ্ছে। তাই এর সাথে সাথে নিত্য নতুন অনেক ড্রাগস অ্যান্ড নার্কোটিক ড্রাগসের কথা বলবো আমি স্পেশালি, সেগুলোর সম্পর্কেও লোকের একটা আইডিয়া হচ্ছে। কিন্তু আমি যখন দেখছি যে আমার একটা পার্টিকুলার গ্রুপ, যে গ্রুপে আমি বিলং করছি, সেই গ্রুপের মধ্যে কোনো সদস্য সেটা নিচ্ছে এবং আলটিমেটলি আমিও অ্যাটেম্পটেড, আমি এলিউড হচ্ছে, আমার সামহাও আমাকে ওটা টেম্পট করছে ওটা নেওয়ার জন্য। আলটিমেটলি কিন্তু আমি ওটার দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া আমি তো বলবোই ওভারঅল আমাদের চারদিকের যা পরিস্থিতি, যে অনেক সময় ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলোর থেকেও তো ন্যাচারালি অনেকেই এটাকে একটা হাতিয়ার হিসাবে ধরতে চাইছে, বাট এটা একটা ভুল হাতিয়ার। এবং কতটা দুঃখের বিষয় যে ডিপ্রেশন বা এরকম যে মানসিক অবসাদের যে ব্যাপার রয়েছে, কারোর সাথে কথা না বলে মানুষ ওই পথে চলে যাওয়ার জন্য প্রলোভিত হয়ে যায়।
ত্রিপুরা রাজ্যে একটা খুব বড় রকমের কর্মকাণ্ড চলছে ড্রাগস বিরোধী, এবং তার সাথে আমি বলবো এটা একটা নিঃশব্দ যুদ্ধ, কারণ আমরা নিঃশব্দভাবে যুদ্ধ করতে হচ্ছে আমাদের এই এই ব্যাধির সাথে। এটা একটা সামাজিক ব্যাধি। আপনাদের কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয় এর জন্য? এটা চ্যালেঞ্জিং, নো ডাউট, ইট ইজ এটা চ্যালেঞ্জিং টাস্ক। 2018 সাল থেকে যখন নেশামুক্ত ত্রিপুরা বলে যে একটা ক্যাম্পেইন শুরু হলো, দ্যাট ইজ আজ থেকে 7 বছর আগে, যে ক্যাম্পেইনটা মানে একেবারে অন পেপার শুরু হলো যেটাকে আর কি, সেটাতে আমরা যখন প্রথম এই কাজটা, মানে এর আগেও এই কাজটা এই সেক্টরে কাজ হয়েছে, কিন্তু ওই সময় যখন এটাকে মানে আমরা অন্যান্য ফর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে আমরা যখন কাজ শুরু করলাম, তখন গিয়ে দেখলাম যে ইট ইজ এ ভেরি সিরিয়াস, এটা অনেকটা দূর প্রথিত হয়ে গেছে, এবং সেটা থেকে বের করে আনা, সেটাকে এনফোর্স করা, আমাদের কাজ তো, পুলিশের কাজ তো মূলত এনফোর্সমেন্ট, তা আমরা সিজার করা, এনফোর্স করা, সেটা করতে গিয়ে আমার এখনো মনে আছে 2022 সালে আমরা প্রায় একটা পার্টিকুলার আইটেম বলছি আমি, ক্যানাবিস, যেটাকে আমরা গাঁজা বলি, ক্যানাবিস 80,000 কেজি এক বছরে আমরা সিজ করেছিলাম, যেটা ওই বছরে ভারতবর্ষে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো বাদ দিলে পরে মানে আমাদের হাইয়েস্ট সিজার ইন দ্য কান্ট্রি ওই বছরে ছিল, প্রায় 80,000 কেজি ত্রিপুরার মতো ছোট রাজ্য থেকে আমরা সিজ করতে পেরেছিলাম। তাই ইট ওয়াজ সেখান থেকে 2022, 23, 24 হয়ে আজকে 2025-এ এসে আমি বলবো যে আমাদের এনফোর্সমেন্ট, কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ এবং সোশ্যাল একটা যে ফোকাস, সবগুলো মিলিয়ে আমরা এখনো, আমাদের অনেকটা পথ যেতে হবে, কিন্তু উই হ্যাভ একটা কনসিডারেবল, এমন একটা জায়গায়, সেখানে কোনো আত্মসন্তুষ্টির ব্যাপার নেই, কিন্তু আমাদের এমন একটা জায়গায় আমরা আসতে পারছি যেখানে আমরা লোককে বোঝাতে পারছি, আমরা ইয়াং জেনারেশনের কাছে পৌঁছতে পারছি, এবং ওর সাথে সাথে আমাদের যে কাজগুলো নার্কোটিক অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্টে অ্যারেস্ট, সিজার, এগুলোকে ডেস্ট্রয় করা, এগুলোর কাজ সমানভাবে এগিয়ে চলছে। একদম একদম। এবং বর্তমানে যদি মানে একটা কোনো পার্সপেক্টিভ আমার নিতে হয় এই বিষয়টাতে, তাহলে ত্রিপুরা কোন জায়গায় আছে এখন? ত্রিপুরা এই জায়গাটাতে আমাদের নর্থ ইস্টার্নের মধ্যে বলবো, রাজ্যের মধ্যে ত্রিপুরা এখনও যে জায়গায় আছে, ইট ইজ যথেষ্ট, মানে আমাদের আরও অনেকটাই ইমপ্রুভমেন্টের সুযোগ রয়ে গেছে। ত্রিপুরার এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের 856 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ বর্ডার, আমাদের 109 কিলোমিটার হচ্ছে মিজোরাম বর্ডার, এবং প্রায় 54 কিলোমিটার হচ্ছে আসাম বর্ডার। মানে সব দিক দিয়ে আমাদের এখানে যে ড্রাগসগুলো, বা আমাদের এখানে বিভিন্ন রকমের ড্রাগস এবং অত্যন্ত সিরিয়াস কাইন্ড অফ নার্কোটিক ড্রাগস এখানে অ্যাভেলেবল বা আমরা সিজার করতে পারছি, এগুলোর এক্সিট এন্ট্রি সবগুলোর সাথে কিন্তু আমাদের যে বর্ডার যে আছে, আমি ইন্টারস্টেট বর্ডার অলসো, নট অনলি ন্যাশনাল বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার তো আছেই অবশ্যই, ইন্টারস্টেট বর্ডারের একটা বিরাট গুরুত্ব রয়ে গেছে। সেই অর্থে তাই আমাদেরকে আরো অনেকটা কাজ করতে হবে। মানে কতটা সার্ভেইলেন্সের প্রয়োজন হয়, কারণ একটা ছোট রাজ্য এবং পুরোটাই বর্ডারে ঘেরা, যেটা বললেন আপনি যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে একটা, প্লাস ইন্টারস্টেট বর্ডার, মানে প্রতিটা মুহূর্তে এবং প্রতিটা জায়গাতে ভিজিলেন্স সেই রকম অবশ্যই তৈরি করতে হয়। কারণ আমরা জানি যে যেগুলো প্রায় মারণ ড্রাগ যেগুলোকে বলা হয় আর কি, সেগুলোর অনেকটাই আমাদের একটি যে নাইবারিং, আমাদের স্টেটের নাইবারিং নয়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী আরেকটি স্টেটের যে প্রতিবেশী রাষ্ট্র, ওদিক থেকে ওটা ধরুন আরেকটা স্টেট হয়ে মিজোরাম হয়ে তারপরে এটা ত্রিপুরা বা আমাদের ত্রিপুরারই উত্তর ভাগ দিয়ে আমাদের স্টেটে, মানে দিস আর দ্য নোন এন্ট্রি রুটস। তো এটা মানে
রাষ্ট্র এটার মধ্যে আছে, একটি রাষ্ট্র আরেকটি রাজ্য আছে পাশাপাশি, সেখান থেকে আমাদের রাজ্যে আসছে এবং এখানে কনজাম্পশন, পাশাপাশি আরেকটি রাষ্ট্র আছে আমাদের পাশে যেটা সবচেয়ে বড় আমাদের আইবিবি বর্ডার, মানে আইবি বর্ডার আছে, সেখান থেকে ওরা ওদিকে যাচ্ছে। তাই ত্রিপুরা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে পড়ে গেছে যে এই লোকেশনে আপনার এক্সিট অ্যান্ড এন্ট্রি দুটোই আমাদের ত্রিপুরার মধ্যে মানে পাওয়া যাচ্ছে, বা আমরা সেটা আমাদের একটা, আপনি আমাকে চ্যালেঞ্জের কথা বলছিলেন না, দ্যাট ইজ দ্য বিগার চ্যালেঞ্জ, যে এন্ট্রি এক্সিট দুটোই আমাদের রাজ্যের উপর দিয়ে হচ্ছে, একটা বাফার রিজিয়নের মতো অনেকটা তাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু খুঁটিনাটিতে যাই, যেটা অনেকেই বোঝে না, যে যেহেতু ড্রাগস খুব কনভেনশনাল মেথডে নেওয়া হয় না, মানে যেমন মদ্যপান করা হয়, সেটা সেবন করা হয়, কিন্তু ড্রাগস ইন্ট্রাভেনাস মাধ্যমে শরীরে নিচ্ছে যুবারা, যে কারণে অন্য অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তার ব্যাপারে একটু যদি আলোকপাত করেন। সেটাই যেটা আমি আপনাকে বলছিলাম, যে কিছু মারণ ড্রাগস আছে যেগুলো বলি আমরা, যে ভেরি লেথাল, সেই ড্রাগসগুলো ওরা অনেকটাই, এটা ইয়াং জেনারেশনের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ত্রিপুরার অনেকগুলো ডিস্ট্রিক্ট এবং অনেকগুলো জায়গাতেই এটা আছে। মানে আমি অনেকগুলো, শুধু এখন নয়, যখন আমি ডিস্ট্রিক্ট লেভেলেও কাজ করেছি, আমি দুটো ডিস্ট্রিক্টে, খোয়াই এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের এসপি হিসেবে প্রায় 5 বছর আমি কাজ করেছি। তো আমি দেখেছি ওই ডিস্ট্রিক্টের মধ্যে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট বিশেষত, যে সেখানে খোয়াইতেও দেখেছি যে ড্রাগসগুলো ইনজেক্টেবল ফর্মে নেওয়া হচ্ছে, ট্যাবলেটস আছে যেগুলোকে খাওয়াও হচ্ছে, কিন্তু আজকাল এগুলোকে শিরাপথে নেওয়াটা, সেটার সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হচ্ছে যে সেটার মাল্টিপল ইউজ হচ্ছে, এবং সেটা থেকে সরাসরি যেটা হচ্ছে, মানে অসম্ভব রকমের চিন্তার ব্যাপার, অসম্ভব রকমের কনসার্নের ব্যাপার, যে আমাদের রাজ্যে খুব এইডস যে রোগটা, সেটার কিন্তু প্রাবল্য অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। ইভেন রেকর্ডেড যা মানে আমাদের কাছে তথ্যাদি আছে, মানে 10,000-10,500 লোক অলরেডি গত বছরের তথ্য অনুযায়ী ওরা এফেক্টেড হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই কিন্তু আছেন যারা এই যুবা বয়সের, এবং যারা ড্রাগ মিনেস বা ড্রাগের এডিকশনে ভুগছেন। তাই মানে ওটা হচ্ছে একটা, এছাড়াও আরও অনেক রকমের ডিজিজ তো আছেই, কিন্তু আমি আপনাকে যে ডিজিজটার কথা বললাম, যেটা ত্রিপুরাতে বেশ কয়েক বছর আগে পর্যন্ত অতটা শোনা যেত না, এটা আমাদের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যের মধ্যে শোনা যেত, কিন্তু আজকে ত্রিপুরাতে গত বছরের 2024-এর রেকর্ড অনুযায়ী, মানে সরকারি রেকর্ড অনুযায়ী 10,000-10,500 ক্রস করে ফেলেছে ত্রিপুরা রাজ্যে। তো এটা তো একটা যথেষ্ট অসম্ভব চিন্তার ব্যাপার, এবং খুব অ্যাক্টিভলি প্রশাসন এবং সরকারের প্রশমন করে চলেছে। ইয়েস, আমি বলবো যে একটু আগে যেটা আমি বলছিলাম, যে কোঅর্ডিনেটেড এফোর্ট, সবাই মিলে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা আমি আরও দু একটা জায়গায় বলেছিলাম আমি, যে শুধু পুলিশ ইজ ওয়ান এজেন্সি, একমাত্র পুলিশ শুধু নার্কোটিক ড্রাগসকে সম্পূর্ণভাবে নির্মূল করবে এটা কখনো সম্ভব নয়। এটার সাথে আরো অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে। সেই স্টেক হোল্ডার্স, কতগুলো ডিপার্টমেন্টস আছে, যেমন নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এডুকেশন ডিপার্টমেন্ট খুব বড় রোল প্লে করে, এডুকেশন ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, রিহেবিলিটেশন, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এই সবগুলো ডিপার্টমেন্ট যখন কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ দেখায়, তখনই গিয়ে আমরা এইডস কন্ট্রোল সোসাইটি, রাজ্যের যে এইডস কন্ট্রোল সোসাইটি আছে, এরা এই, এবং পুলিশ তো আছেই, মুখ্যত পুলিশ, হেলথ ডিপার্টমেন্ট, এই সব ডিপার্টমেন্টগুলো যখন কোঅর্ডিনেটেড ওয়েতে, ফোকাসড ওয়েতে কাজ করছে বা কাজ করবে, অলরেডি এটা প্রসেস, এটা অনগোয়িং প্রসেস, তখন ওটাকে সামগ্রিকভাবে হ্যান্ডেল করা সম্ভব হবে। একদম একদম। একটা কথা বিশেষজ্ঞরা বলে থাকেন, যে যারা ড্রাগসে আসক্ত হয়ে যায় তাদের সাথে খুব সংবেদনশীলতার সাথে আচরণ করতে হয়। এর কি কোনো ফল আছে? এরা কি আবার ফিরে আসতে পারে মূল স্রোতে সমাজের? হ্যাঁ, এটা যারা বলে থাকেন সংবেদনশীল, ওরা অনেকটাই ঠিক বলেন। তবে আমার এখানের মধ্যে একটা বক্তব্য আছে, যে যখন একেবারেই ইনিশিয়াল স্টেজ, তখন কিছুটা হয়তোবা একটু তো মানে গার্জিয়ান এবং টিচার
আবারও আমি ফিরে আসছি ওই প্রশ্ন জায়গাটার মধ্যে, যে ফার্স্ট রেসপন্ডেন্ট কারা হবে, কারা ফার্স্ট রেসপন্ড করছে। আমি বারবার বলতে চাইছি, আমরা এখানের মধ্যে প্রথম রেসপন্ড করতে যাচ্ছে ফ্যামিলি মেম্বার্স, যারা ফ্যামিলি মেম্বার্স, গার্জিয়ানস, এবং এরপরই হচ্ছে টিচার্স যারা স্কুলে যায়। ওদের মধ্যে যে চেঞ্জগুলো আসছে ওটা প্রথম কিন্তু নোটিশ করবেন ফ্যামিলি মেম্বার, বাবা মা, কাছের ভাই বোন, এবং এরপরেই কিন্তু টিচার। এরা দুজন খুব ক্রুশিয়াল রোল প্লে করেন। কিন্তু আমাদের অন্য যে এজেন্সিগুলো ওগুলো কিন্তু পড়ে আসছে, ততক্ষণে অনেকটা ওরা এগিয়ে গেছে। প্রথম যাদের চোখে পড়ার কথা ব্যাপারটা, যে কিছুটা স্বাভাবিক যে ছেলেটা যেভাবে বিহেভিয়ার ছিল ওর, সেই বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো আসছে, কিছু কিছু মডিফিকেশনস আসছে ওর কথাবার্তা, কিছু মানে ওর আচার ব্যবহারের মধ্যে কেন আসছে, কোত্থেকে আসছে, খুব ইনিশিয়াল স্টেজ হলে আমার মনে হয় কিছুটা কড়াভাবেও হালকা হলেও কিছুটা প্যারেন্টস অ্যান্ড, আমি আবারও বলছি প্যারেন্টস অ্যান্ড টিচার্স লেভেলে, এরপরে যখন এটা চলে যায় তখন এটাকে অবশ্যই সেন্সিটিভলি, খুবই সেন্সিটিভ ব্যাপার, এটা সেন্সিটিভলি এটাকে ডিল করতে হয়। বিকজ মোস্ট অফ দ্য কেসেসে ওটা বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরই মানে সবার বা জনসমক্ষে যখন আসে ব্যাপারটা, ততক্ষণে অনেকটা এডিকশন এগিয়ে গেছে, তখন এটাকে সেন্সিটিভলি ডিল করা ছাড়া উপায় নেই। এবং সেন্সিটিভলি ডিল করে অ্যাটলিস্ট ত্রিপুরা রাজ্যে তো আমার জানা মতে অনেকেই মানে একদম ঠিকঠাক করে ওরা আবার মানে মূল স্রোতে ফিরে এসছে, মূল স্রোতে ফিরে এসছে, এবং দে আর লিভিং একদম অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করছেন। যারা এসছেন খুবই একদম নর্মাল লাইফ লিড করছেন, এবং অনেকে তো সেই প্রচেষ্টা নিচ্ছেন যে আমরা যে আমাদের যে ক্ষতি আমাদের হয়েছে বা আমরা যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এটা করতে গিয়ে, সেটা যাতে আর কারো না হয় তার জন্য ওরাও স্ব-উদ্যোগে আরও বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি দেখেছি অনেকগুলো এনজিও অর্গানাইজেশন যেগুলো কাজ করছে, এদের মধ্যে কেউ কেউ আছেন যারা একেবারেই এডিকশনে চলে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে ওরা চেষ্টা করছেন যাতে আর কেউ ওদের মতো ওই পথে না যায়। একদম একদম। আমার ব্যক্তিগত অভিমত, আমি দেখেছি যে পিয়ার প্রেশারটা খুব বড় রকমের একটা সমস্যা। কারণ যখন পিয়ার প্রেশার এসে পড়ে এবং একটা ইকোসিস্টেম তৈরি হয় যেখান থেকে একটা যুবা, আপনি বললেন কিশোর বয়স থেকেই সমস্যা, একদম সত্যি কথা। যখন কিশোর বয়স মানে পরিবর্তনের সময়, সেই সময়টাতে মানুষ বা বন্ধু বান্ধব যে পথ দেখায় সে পথেই একটা কিশোর এগিয়ে চলে, এবং সেই সময় যদি প্যারেন্টস বা টিচার্সরা এগিয়ে না আসেন তাহলে হয়তো মানে পথ হারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে একটা কিশোর। এই পুরো কর্মকাণ্ডে এত বছরের আপনার অভিজ্ঞতাতে অনেক ডিফিকাল্ট কেস আপনি হয়তো দেখেছেন বা হয়তো বিশেষ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, একটু আমার অনুরোধ আপনি যদি শেয়ার করেন আপনার। আমি বলছি আপনাকে, নামধাম না বলেই বলছি আমি আপনাকে, কারণ ওরা এখন নর্মাল জগতে ফিরে এসছে, ওটাই বোধহয় আরও বেশি লোককে ইন্সপায়ার করবে না, যেটা সবাই শুনলে ও ফিরে এসছে ওদেরকে। আমি খোয়াইয়ের এসপি থাকাকালীন আমি দেখেছিলাম ওখানে প্রত্যেকটা ভিলেজের মধ্যে, বিশেষ করে যেগুলো এডিসি ভিলেজ ছিল সেটার মধ্যে মহিলারা ওরা জোট বেঁধে ওখানে মানে এটাকে প্রতিহত করার চেষ্টা করছিলেন। কিন্তু প্রথম দিকে ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন, কিন্তু আমি দেখেছি আমরা কাউন্সেলিং কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট মানে এটার একটা চ্যাপ্টার বা এটা ইম্পর্ট্যান্ট আমি বলবো টুল বলুন বা ফ্যাসেট। তো কাউন্সেলিংটা করতে গেলে ঠিক মতো অ্যাওয়ারনেস করানো গেলে অন্তত দুটো কেসে আমার মনে আছে, পদ্মবিল গ্রাম যেটা আছে খোয়াইয়ের পদ্মবিল গ্রাম, সেখানে মহিলারা মানে একজোট হয়ে ওরা বলেছেন যে আমাদের এই গ্রামের মধ্যে একটা পাড়া, ওই গ্রামের পদ্মবিল বেশ বড় একটা গ্রাম, কিন্তু ওর পাশে একটা পাড়া আছে, ওরা বলেছিলেন যে এই আমাদের এই পাড়াতে আমরা কোনো ধরনের মানে ড্রাগ করতে দেব না, ড্রাগের অ্যাবিউজ হতে দেব না, আমাদের ছেলেদের আমরা রক্ষা করব। এবং তাতে আমরা মানে খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ আমরা ওখানে গিয়ে আমরা আমাদের যারা অফিসার্স অন্যান্য স্টাফ মেম্বার্স যারা আছেন ওনারা গিয়ে ওখানে কাউন্সেলিং করা, ওদের বোঝানো, এবং আগামী দিনে ওদেরকে এমনও আমরা করেছি যে যখন ওরা বেরিয়ে আসছে ওদেরকে ফিজিক্যাল ট্রেনিং এবং মেন্টাল ট্রেনিং ইম্পার্ট করা, যাতে ওদেরকে হয়তো বা কিছুদিন পরে রিক্রুটমেন্ট র্যালি হবে, পুলিশে আমাদের রিক্রুটমেন্ট র্যালি হয় বা অন্যান্য অর্গানাইজেশনগুলির মধ্যে রিক্রুটমেন্ট হয় বা আর বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিতেও
সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনগুলির মধ্যেও রিক্রুটমেন্ট হয়, তার জন্য ফিজিক্যালি ওদেরকে ফিটনেস করানো। আমরা খোয়াই স্কুল গ্রাউন্ডের মধ্যে সকালবেলা 6:30 থেকে 7:30 8টা পর্যন্ত একটা ফিটনেস ট্রেনিং প্রোগ্রাম, এই করে করে আস্তে আস্তে ওখানে কুমারী মধুতি রূপশ্রী বলে একটা স্কুল আছে, সেই স্কুলের গ্রাউন্ডের মধ্যে আমরা ওদেরকে, কারণ ওই ওটা পদ্মবিল এরিয়াতেই আছে ওই স্কুলটা, সেখানে করে করে আমার মনে আছে অন্তত 2-3টে ছেলেকে আমি দেখেছি যে দে হ্যাভ মানে কমপ্লিটলি রিটার্ন টু নর্মাল লাইফ। এবং অত্যন্ত আনন্দের কথা যে এদের মধ্যে 2টো ছেলে তো এই মুহূর্তে মানে আমাদের মানে ত্রিপুরা পুলিশের সদস্য। ওরে বাবা, বিরাট ব্যাপার। যারা কোনো একটা পরিস্থিতির কারণে বিপদে পড়ে যান তাদের খুবই দুর্ভাগ্যের ব্যাপার তাদের জন্য এটা, কিন্তু যারা এর থেকে ফিরে আসতে পারেন তারা সত্যি মানে এটা পাহাড় জয় করার মতো একটা বিরাট ব্যাপার। বর্তমানে আপনি বললেন যে আপনার প্রশাসন এবং আমাদের সরকার খুব দক্ষ হস্তে এটার প্রতিরোধ করছে। আন্তরিকভাবে সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক আমি বলবো, কারণ বারবার কোনো রকমের মানে লিভিং নো স্টোন আনটার্নড, যেভাবে সমস্ত দপ্তরগুলোকে একসাথে এনে সরকার যে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরার যে প্রয়াস করে যাচ্ছেন তার একটা অংশীদারি, মানে আমাদের অংশীদারিত্ব আমাদের মধ্যেও আছে, আমরাও চেষ্টা করছি এর সাথে সাথে এটাকে করতে। কিন্তু দের ইজ নো ডাউট যে এই ব্যাপারে আমাদের যেভাবেই হোক ত্রিপুরাকে নেশামুক্ত করতে হবে। এই সন্দর্ভে কি পরিকল্পনা আপনারা, মানে আগামী কয়েক বছরে কি বিশেষ কোনো পরিকল্পনা আপনারা করছেন? না, আমাদের পরিকল্পনাগুলো আপনাকে যেটা বললাম যে আমরা অলরেডি, আপনি জানেন যে বিভিন্ন গভর্নমেন্টের অনেকগুলো স্কিম ওনারা ডি অ্যাডিকশন সেন্টার্সগুলো শুনেছেন, প্রত্যেকটা জেলাতে ডি অ্যাডিকশন, যারা একবার এটার মধ্যে চলে এসেছেন ডি অ্যাডিকশন সেন্টার্স। এবং আমরা খুব লার্জ স্কেল প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সাথে নিয়ে লার্জ স্কেল অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রাম, কারণ যতক্ষণ ওদেরকে অ্যাওয়্যার না করা যাবে ওটার মানে অত্যন্ত মানে কি মানে শেষ গিয়ে কোথায় সেটা যতক্ষণ চোখের সামনে দেখানো না যাবে, ইন এ পিক্টোরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ভিজুয়াল মোডে দেখানো, সেটা যখন দেখানো যাবে তখন বোঝা যাবে যে কি অবস্থা। আমরা কিন্তু ওই যে আপনাকে একটা উদাহরণ দিলাম, আমি খোয়াইতে আমি কিছু এইডস কন্ট্রোল সোসাইটি আমাকে তখন আমি কিছু ইনজেক্টেবল ড্রাগস নিলে পরে কি অবস্থা হয় এটার কিছু পিকচার্স আমাদের কাছে ছিল, আমরা ওগুলোকে ভিজুয়ালি দেখিয়েছিলাম, এটা কিন্তু এফেক্ট হয়। আমরা খুব লার্জ স্কেল এনফোর্সমেন্ট তো আমাদের করতেই হয়। দেখুন এর মধ্যে প্রচুর পরিমাণে কিছু এলিমেন্টস থাকে যারা এটাকে এগুলোকে আছে, তো এগুলোর সাথে এই যে যারা এগুলো নিচ্ছে ওরা তো আর মানে নিজেরা ম্যানুফ্যাকচার করছে না, ওদের হাতে তুলে দেওয়ার লোক তো রয়েছে, ওদেরকে মানে আমরা অ্যারেস্ট করা, ওদেরকে আমাদের আরও হারশার যে পানিশমেন্ট দেওয়া, সেগুলো তো আছেই আমাদের এনফোর্সমেন্ট। এটা হচ্ছে একটা দিক, এনফোর্স করা, পুলিশ এনফোর্স করবে। কিন্তু এনফোর্সমেন্টের পাশাপাশি বাকি স্টেক হোল্ডিং এজেন্সিগুলোকে নিয়ে খুব মানে সচেতনভাবে এবং একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে ওটাকে অ্যাওয়ারনেস করা, ওদেরকে সেন্সিটাইজ করা, এটার মারাত্মক এফেক্ট সম্পর্কে ওদেরকে, ওদের পরিবারকে, ওদেরকে মিনস যারা টার্গেট গ্রুপ, ওদের ফ্যামিলি মেম্বার্স, এবং ওদেরকে বারবার অ্যাওয়্যার করা। এবং ওই যে বললেন যে এই যে আনস্ক্রুপুলাস যে এলিমেন্টসগুলো আছে এদের থেকে দূরে রাখা, কি করে রাখা যায়, ওদেরকে ইনভলভ করা, ওদেরকে গেমসে ইনভলভ করা, ওদেরকে স্পোর্টসে ইনভলভ করা, ওদেরকে অন্যান্য কালচারাল পারসিউটে ইনভলভ করা, এগুলো করতে গেলেই তো বাকি এজেন্সিগুলোরও দরকার হয়। বাকি সেটার একটা ব্যাপক পরিকল্পনা সরকার মানে ইন এ বিগ ওয়ে এটা করতে চাচ্ছেন। ঠিক ঠিক ঠিক, আপনি খুব ভালো সুন্দর একটা কথা বললেন যে স্টেক হোল্ডার, সব স্টেক হোল্ডারদের একত্রে আসতে হবে, এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়তো জনগণের সোচ্চার হতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো একটা মা বা একটা বাবা বা একজন বন্ধু নিশ্চয়ই কিছু লক্ষণ দেখেন বা নিশ্চয়ই কিছু সাইন সিমটমস দেখেন, কখন তাদের জন্য কি করণীয় এবং কোন সময় আইনের দ্বারস্থ এদের হওয়া উচিত? এখানে আইনের দ্বারস্থতা যখন ধরুন কোনো একটা অফেন্স হয়, তো আমি বলবো এটা প্রথম যখন শুরু হয় তখনই তো ছেলেটা অফেন্স এক্স্যাক্টলি ওই সময় ওকে ওর এগেনস্টে কোনো অফেন্সিভ মেজার নিলে পরে সেটা আরও মানে উল্টো হতে পারে। কিন্তু মা বাবা যেটা প্রথম করতে হবে বা টিচার্সদের, যে সিমটমগুলো দেখার সঙ্গে সঙ্গে নিজেদের ইমিডিয়েটলি দে শুড মানে যারা এক্সপার্ট আছে ওদের সাথে কনসাল্ট করা ইমিডিয়েটলি। এগুলোর অনেক
যেগুলো এজেন্সির কথা বললাম তাদের মধ্যে এক্সপার্ট আছে, ওদের ইমিডিয়েটলি করা, ওদের পাড়ার মধ্যে ওই লোকালিটির মধ্যে যদি কোনো প্যাডলার্সদের দেখা যায় এটা পুলিশকে ইনফর্ম করা। প্যাডলার্স সব প্রত্যেকটা লোকালিটির মধ্যে, আমি তো আবারও বললাম যে ওরা তো নিজেরা বানিয়ে খাচ্ছে না, তো ওদেরকে দেওয়ার জন্য কেউ যাচ্ছে ওখানে, সেই প্যাডলার্সগুলোকে মানে নিজেদের লোকালিটি দেখা হলে পুলিশকে ইনফর্ম করা, অ্যাওয়্যার করার জন্য ওদের মানে সন্তানদের যদি কোনো দেখা যায় যে ডেভিয়েশন হচ্ছে, বিহেভিয়ারাল ডেভিয়েশন হচ্ছে, আমি আবারও বলছি ইমিডিয়েটলি এক্সপার্টদের সাথে যোগাযোগ করা, স্কুলের টিচার্সদের সঙ্গে যোগাযোগ করা, যে শুধু বাড়িতে নয় স্কুলে ওর বিহেভিয়ার কেমন হচ্ছে, ও কি ক্লাসে যাচ্ছে না ক্লাস বাঙ্ক করছে, ও কি রেগুলার আছে ক্লাসে না অন্যমনস্ক হয়ে গেছে। এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার, এগুলোর সঙ্গে সাইকোলজিক্যাল ইস্যুস খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তাই টিচার্সদেরও শুধু মানে পড়াশোনার পাশাপাশি আজকাল এই মনোবিকাশটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। সেখান থেকে যখন দেখা যাবে যে এই ডেভিয়েশন এরপরও বেরিয়ে যাচ্ছে, তখন চলে আসবে আমি যেটা বললাম যে আপনার তখন যদি দেখা যায় যে অনেকটাই দূরে গেছে, তখন রিহ্যাবিলিটেশন কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত, রিহ্যাবিলিটেশন যাওয়ার আগে পর্যন্ত মানে এদেরকে সেন্সিটাইজ, অ্যাওয়ারনেস এবং প্রপার অ্যাটেনশন, আমি আবারও বলছি প্রপার মনিটরিং, এটা হচ্ছে মুখ্য এবং মানে ওটা হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক জিনিসটা করতেই হবে। আমি প্রথমে একটা বার্তা দিয়ে শুরু করেছিলাম যে যারা যুবা আছে তারা একটা সময়ের পর তাদের অস্তিত্বের খোঁজে বিভ্রান্ত হয়ে যায়, এবং তার একটা বড় কারণ যে আশেপাশে সামাজিক মাধ্যমের কারণে, বিভিন্ন কারণে আমরা ভালো আইডলস খুঁজে পাই না, ভালো দৃষ্টান্ত খুঁজে পাই না। আপনাকে অনেক যুবারা লুক আপ টু ইউ, আপনাকে সেভাবে দেখে, তাদের প্রতি আপনার কোনো একটা উপসংহার, কোনো বার্তা আপনার? আমার একটাই কথা আছে, আমি বলবো যে এটা মানে আমার নিজের কথা নয়, আমি এটাকে সবসময় নিজে অন্তত ফলো করার চেষ্টা করি। মানে আমি এটা কোথায় পড়েছিলাম সেটারও রেফারেন্স দিতে পারি। আমি নিজে বেসিক্যালি মানে খেলাধুলো খুব পছন্দ করি, বিশেষত ক্রিকেটটা। তো সুনীল গাভাস্কারের একটি বই, ওনার যে বইগুলো আছে তার মধ্যে আমি সেই ছোটোবেলায়, খুব ছোটোবেলায়, তখন হয়তো আমি ক্লাস 10-11-এ পড়ি, এ উইনার নেভার কুইটস, কুইটার নেভার উইন্স। এ উইনার নেভার কুইটস, এ কুইটার নেভার উইন্স। তাই ডোন্ট কুইট ইয়োর লাইফ। যুবদের জন্য একটাই কথা থাকবে যে ডোন্ট কুইট ইয়োর লাইফ। আর একটা কথা যেটা আমি আমার নিজের ব্যাপারে বলবো যে দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড চান্স। আমি জীবনে কোনো একটা কিছুতে ব্যর্থ হয়ে গেলাম, কোনো একটা পরীক্ষায় সফল হতে পারলাম না, বা কোনো একটা চাকরির ইন্টারভিউতে সফল হতে পারলাম না, তার মানে আমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে এবং আমি নিজেকে অন্য কোনো ওই যে ড্রাগ বা অন্য কিছুতে নিজেকে জড়িয়ে নেব। নো, দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড চান্স। প্লিজ রিমেম্বার দ্যাট ইয়োর লাইফ ইজ প্রেশাস। দারুণ বললেন। আমরা সত্যিই খুব সমৃদ্ধ হলাম আজ। আমাদের এই যে পরম্পরা রয়েছে, এই যে আমাদের সংগ্রাম রয়েছে, সেটা জারি থাকবে। আগামীবার যখন আপনার সাথে আমার কথা হবে, তখন হয়তো আমরা আরও অনেকটা প্রশমন করে নেব, দমন করে নেব এই সমস্যাকে। শুধু ত্রিপুরার সমস্যা নয়, সারা বিশ্বময় সমস্যা, সবারই মানে কি বলবো, একটা দুশ্চিন্তার বিষয়। আমরা সেটার সাথে লড়াই করছি, আমাদের সরকার, আমাদের প্রশাসন লড়াই করছে। আপনারাও এই সংগ্রামে সামিল হন। সবাই খুব ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। নমস্কার।